পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য মির্জা আব্বাসের, পুনরায় সাজানোর আহ্বান নজরুল ইসলাম খানের। জামায়াত এনসিপি সহ ১১ দলের মধ্যে আসনের সমঝোতা অনিশ্চিত, একই বাক্স নীতি নিয়ে আলোচনা অব্যাহত, জানালো ইসলামী আন্দোলন। আপিল শুনানির পঞ্চম দিনে ১০০ আবেদন নিষ্পত্তি, প্রার্থিতা ফিরে পেলেন আরো ৭৩ জন, ১৭টি আবেদন খারিজ, স্থগিত আরো 10টি। গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিচার শুরু, ৮ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ, টিএফআই সেল পরিদর্শনের অনুমতি। চীনের সঙ্গে ড্রোন কারখানা ইস্যুতে কারের সম্পর্ক নষ্ট করবে না বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানের প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রস্তুতি। বাংলাদেশ, পাকিস্তান, ভুটান সহ ৭৫টি দেশে অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র, ২১ জানুয়ারি থেকে কার্যকর। এবং বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যে চটলেন ক্রিকেটাররা, পদত্যাগের আলটিমেটাম নইলে সব খেলা বন্ধের হুঁশিয়ারি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ, সংবাদ রাতে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ২ ভাজের মধ্যে দেয়াকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে এমনটি করা হচ্ছে। আর পোস্টাল ব্যালট পরিবর্তনের দাবি জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এনএসির সচিব আক্তার আহমেদ জানান, পোস্টাল ব্যালট সরবরাহের বিষয়টি বাহরাইনের পোস্ট অফিস তদন্ত করবে। আর গ্যাজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হচ্ছে। আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। বাহরাইনের একটি বাসায় কয়েকজন ব্যক্তি অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে, জানিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বুধবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা ৮-এর নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এক বাসায় এত পোস্টাল ব্যালট থাকা উদ্দেশ্য প্রণোদিত। ব্যালট পেপারটাকে মনে হয় আমি যা দেখেছি বিশ্বের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে। যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত। বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে কথা বলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ সময় অন্যান্য দলের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। প্রশ্নের জবাবে খসড়া ব্যালটে বিএনপির প্রতীক মাঝখানে দেয়াকে উদ্দেশ্যমূলক বলে মনে করেন তিনি। ব্যালট পরিবর্তনের দাবিও জানান নজরুল ইসলাম খান। কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরা দেখাই যাবে না। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা এ ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করেছেন যে তারা ঠিক জানেন না যে এটা কিভাবে হয়েছে। ব্যালট পেপার পুনরায় ছাপানোর বহু দৃষ্টান্ত আছে আমাদের দেশে, কাজেই এটা আপনাদের সংশোধন করা উচিত। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ইসি সচিব আখতার আহমেদ। জানান, পোস্টাল ব্যালট সরবরাহের বিষয়টি বাহরাইনের পোস্ট অফিস তদন্ত করবে। আর গ্যাজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। আমি বলতে পারবো না, এই কারণে যে ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আই এম নট রেডি অন দ্যাট পার্টিকুলার অ্যাসপেক্ট। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। পুনরায় ব্যালট ছাপানোর বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান ইসি সচিব। ধন্যবাদ আপনাদেরকে। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনী আসনের সমঝোতা নিয়ে নড়বড়ে জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি সহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত ১১ দলের জোট। স্বার্থের দ্বন্দ্বে ১০০ দিন আগে ভেস্তে যেতে বসেছে নির্বাচনী জোটের উদ্দেশ্য। নির্বাচনের ঠিক ৩০ দিন আগে ভাঙনের গুঞ্জন উঠলেও এখনো আলোচনা চলছে বলে দাবি ইসলামী আন্দোলন নেতাদের। ফররুক বাবুর রিপোর্ট। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামায়াতে ইসলামীকে কখনোই ইসলাম রক্ষার রাজনীতির দল হিসেবে গ্রহণ করেনি ইসলামী আন্দোলন। তবুও ক্ষমতার জন্য গেল ১৯ অক্টোবর ইসলামী জোট করে তারা। পরে নয়া রাজনীতির কৌশল হিসেবে এনসিপি, এলডিপি সহ কয়েকটি দলকে যুক্ত করে তৈরি হয় নির্বাচনী জোট
11 দল। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, পিআর পদ্ধতি ও গণভোটের জন্য একসঙ্গে আন্দোলন করেছে জামায়াত ইসলামী, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন। তবে জনগণের সাড়া না পাওয়ায় তারাও ছোটে নির্বাচনের পথে। তবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দলগুলোর মধ্যে বাড়ছে আসন সমঝোতা নিয়ে বিভেদ। ইসলামী আন্দোলন প্রথমে 100 আসনে প্রার্থী দেওয়ার আগ্রহ জানায়, পরে তা গিয়ে থামে 64টিতে, যা মানতে নারাজ জামাত। একই সঙ্গে ঝামেলা বাঁধে এনসিপি ও জামাতের হেভিওয়েটের প্রার্থীদের আসন চাওয়ায়, যার সমাধানে 1 সপ্তাহ ধরে বৈঠক করেও কিনারা করতে পারেননি নেতারা। জানা গেছে নাহিদ ইসলাম সহ এনসিপির 60টি আসনে প্রার্থী দিতে চায় ইসলামী আন্দোলন। গোলাম পরোয়ার, হামিদুর রহমান আজাদ, শফিকুল ইসলাম মাসুদ সহ জামায়াতের 11টি হেভিওয়েট প্রার্থীর আসনও চায় দলটি। নিজেদের জন্য 190টি আসন রেখে ইসলামী আন্দোলনকে সর্বোচ্চ 45টি আসন দিতে চায় জামাত, কিন্তু চরমোনাই পীরের চাহিদা 64টি। খেলাফত মজলিসকে জামায়াত 16টি আসন দিতে চাইলেও মামুনুল হকের চাহিদা 23টি, আর এনসিপি পাবে 30টি আসন। প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সমঝোতা না হওয়ায় অনিশ্চিত জোটের ভবিষ্যৎ। নির্বাচনের 30 দিন আগেও আসন বন্টন না হওয়ায় কিছুটা অস্বস্তিতে এনসিপি। আমরা বিশ্বাস করি যে শেষ পর্যন্ত সকল সমস্যাগুলো সমাধান করে এই জোট টিকে থাকবে। এদিকে 11 দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত করা হলেও নিজ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন। সেখানে ইসলাম পন্থার এক বক্স নীতি বহালে রূপরেখা দ্রুত পরিষ্কার করার কথা জানায় দলটি। আমরা সবার সাথেই সম্মান এবং শ্রদ্ধা সম্পর্ক রাখতে চাই। আমাদের সবাইকে সবসময় একই সাথে পথ চলতে হবে এমন না, তাই না? এখানে যদি আমরা আমাদের পথ ভিন্নও হয় যাতে সুসম্পর্কটা থাকে, সেই চেষ্টাও আমরা করব ইনশাল্লাহ। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মধ্যে চলছে বিতর্কের ঝড়, যা বন্ধে আহ্বান জানিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। এবং অসত্যের যারা ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন 277 জন। এর মধ্যে পঞ্চম দিনে 100টি আবেদনের শুনানিতে 73 জন প্রার্থিতা ফিরে পান। অনেকের অভিযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইসি। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনের প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিশন। এদিকে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণার বিষয়ে সরকারই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন এসি সচিব। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পঞ্চম দিনের আপিল শুনানি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শুনানিতে সভাপতিত্ব করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। শুনানিতে 100টি আপিল নিষ্পত্তি হয়। আবেদনকারীদের মধ্যে 73 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, আর 17টি আবেদন নামঞ্জুর এবং 10টি স্থগিত করে ইসি। এ নিয়ে 5 দিনে 277 জন প্রার্থিতা ফিরে পেলেন। শুনানির পর ইসির নিরপেক্ষতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। আমরা চাই প্রশাসন এবং রাষ্ট্র যাতে কোনো একটি বা দুটি দলের দিকে ঝুঁকে না যায়, এটা আপনাদের মাধ্যমে আমাদের প্রত্যাশা। মানুষ যে এতদিন ভোট দিতে পারে নাই, এবার যেন তার পছন্দের প্রার্থীকে যেন মানুষ ভোট দিতে পারে। এদিন কুমিল্লা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল খারিজ করে দেয় কমিশন। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উত্থাপিত হয়েছিল সে সমস্ত অভিযোগ খণ্ডাতে পেরেছি বলেই আজকে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে ওনার প্রতিদ্বন্দ্বী একজন স্বতন্ত্র প্রার্থীর আপিল নামঞ্জুর করেছেন। রবিবারে আমরা হাইকোর্টে রিট পিটিশন করব এবং আমরা আশাবাদী রিট পিটিশনে জনাব মনিরুল হক চৌধুরী নমিনেশন বাতিল হবে। এদিকে গণভোটের প্রচারণা প্রসঙ্গে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, এ নিয়ে সরকারই ভালো বলতে পারবে। এই 5 দিনে আমরা 380টা আপিল আমরা শুনেছি। তো 380-র মধ্যে অ্যাপ্রুভ হয়েছে 277টা, রিজেক্ট হয়েছে 81টা। গণভোটের প্রচারণার ব্যাপারে আপনি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করছেন, যেটা আপনি নিজেই বলছেন যে সরকার প্রচারণা করছে। যারা প্রচারণা করছেন তাদের কাছে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? এছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনে খেলাফত মজলিস প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।
যে ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় হচ্ছে সেই ঐক্য দিয়েই নতুন বাংলাদেশ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। একই অনুষ্ঠানে গণভোটের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা খরচ করে ফ্যাসিস্টরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার। আর প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। রফিকুল ইসলামের প্রতিবেদন। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার এই আয়োজন বুধবার বিকেলে রংপুর শহীদ আবু সাইদ স্টেডিয়ামে করা হয়। অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ ও মনির হায়দার। মানুষ পরিবর্তন চায় বলেই জুলাই অভ্যুত্থান হয়েছে জানিয়ে আলী রিয়াজ বলেন, গণভোট কোনো ব্যক্তির জন্য ভোট নয়, সব রাজনৈতিক দল আলোচনা করে জুলাই সনদ তৈরি করেছে। যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে হ্যাঁ না ভোট, সেই হ্যাঁ না ভোটের মূল কথাটা হচ্ছে দেশটা বদলাবার চেষ্টা করতে হবে, দেশটা বদলাতে হবে। অনেকে বলেন অনেক প্রশ্ন, তার মধ্যে 4টা প্রশ্ন, একটা হ্যাঁ না। মূল কথা তো একটাই, মূল কথা তো একটাই। আপনি পুরনো ব্যবস্থা বহাল রাখতে চান না নতুন করে দেশটাকে গড়ে তুলতে চান, এইটাই প্রশ্ন। গণভোটের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা খরচ করে ফ্যাসিস্টরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন মনির হায়দার। আমাদের সংবিধানে, আমাদের আইনি কাঠামোতে এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থায় গুরুতর বিচ্যুতি আছে, দুর্বলতা আছে, ফাঁকফোকর আছে। এ সময় প্রতীকের ব্যালটে যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে গণভোটের ব্যালটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব এবং এর মাধ্যমে আমরা মর্যাদা পাব এবং আমরা আয় পাব, যে আয় দিয়ে আমাদের সন্তান সন্ততি ভালোভাবে বেঁচে থাকব। সবাই আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখে, আমাদের কথা শোনে এবং মানে, তাহলে আমাদের একটা বিরাট ভূমিকা আছে। ভূমিকাটা কি? এই হ্যাঁ ভোটের পক্ষে আমাদেরকে প্রচার করতে হবে। যিনি পালিয়ে গেছেন ওই ধরনের ফ্যাসিস্টের জন্ম হবে না এবং তিনি আবার এই দেশে এসে আসতেও পারবেন না। সেই জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার জন্য আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের প্রতিবেশীদেরকে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। অনেকে প্রত্যাশা করেন যে এই নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে হোক। সে কারণে যত কোথায় আসুক না কেন, যত রিউমার থাকুক না কেন, নির্বাচন সুন্দর হতে বাধ্য। হ্যাঁ ভোট বিজয়ী হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে মত দেন আলোচকরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। 7 কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বুধবার দুপুর থেকে রাজধানীর তাঁতীবাজার টেকনিক্যাল ও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করে 7 কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে মানুষ। পরে বৃহস্পতিবার আবারও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছেড়ে যায় আন্দোলনকারীরা। এই চিমেনের রিপোর্ট জানাচ্ছেন তামিম মাহবুব। গেল বছরের 24 সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025-এর খসড়া পরিমার্জন করে নতুন খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে 7 কলেজের শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আসছে। বুধবার দুপুরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর টেকনিক্যাল, সায়েন্স ল্যাব ও তাঁতীবাজার মোড় অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। মন্ত্রণালয় থেকে সচিবরা যে সিন্ডিকেটের সাথে জড়িত, তাদের কারণে অধ্যাদেশটা আমাদের হচ্ছে না। স্বতন্ত্র ভার্সিটি হবে বা প্রস্তাবিত বলেই আমরা কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। সেই ক্ষেত্রে আমরা পড়াশোনায় ক্ষেত্রে শিক্ষার মান একটু কম পাচ্ছি, তার জন্য আমরা অধ্যাদেশটা জারি চাচ্ছি। দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে পুরো রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। কালক্ষেপণ না করে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আমরা তো 24-25 সেশন অলরেডি, আমরা 1 বছর আমাদের শেষ সেশন জুড়ে পড়ে গেছি, বাট আমাদের ব্যাচের যারা ছিল ওরা অলরেডি ক্লাস করতেছে, ওদের এক্সাম হয়ে গেছে, বাট আমরা এখনো সেশন জোটে। এখন এটা যদি কোনোভাবে নির্বাচনের ইয়েতে চলে যায়, ডিলে হয়ে যায়, দেন হচ্ছে এটা আমাদের অনেকটাই আমাদের ক্ষেত্রে কষ্টকর হয়ে যাবে। আমাদের অধ্যাদেশ দাবির জন্য তারা 15 তারিখ সভায় বলতে চেয়েছে। আমরা চাচ্ছি যাতে সেটা শিওরলি আমাদেরকে জানাই দেয় উপর মহল থেকে। আমরা অধ্যাদেশটা দাবি চাই, আমরা পরিচয়হীনতায় ভুগছি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। সীমান্তে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা আরও জানান, নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। একেএম নাজিমের তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে বুধবার সকালে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো মূল্য নেই। বলেন, নির্বাচনে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য বাড়ানো হচ্ছে নিরাপত্তা। যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসে তো দিত। যারা পালাই আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালাই আছে, চোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালাই আছে, পালাই ওখান থেকে বলতেছে, তাদেরটা কেউ শঙ্কিত হবে না। অন্য দেশে পালায় কথা বললে তো এটা কোনো ভ্যালু নেই। টেকনাফ সীমান্তে উত্তেজনা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ। সীমান্তে সার্বক্ষণিক বাহিনী মোতায়েন রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অলরেডি বাহিনী মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকেই ছাড় দেওয়া হবে না। বিজিবিতে এবার রেকর্ড ৩০২৩ জন নবীন সদস্য প্রশিক্ষণ শেষ করেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি ইস্যুতে কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে এমন কিছু করবে না ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোহিঙ্গা ইস্যুতে তিনি জানান, সংকট সমাধানে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের। পোস্টাল ব্যালটের অপব্যবহার রোধে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। বুধবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে G2G ভিত্তিতে চুক্তির পরিকল্পনা করছে বাংলাদেশ। চীন থেকে সমরাস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক বিধিনিষেধের আওতায় পড়ার আশঙ্কা থাকছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারসাম্য বজায় রেখেই কাজ করছে বাংলাদেশ। সামরিক বাহিনী সমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে। কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয় এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তে অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, দেশটির সঙ্গে বিদ্যমান সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী প্রস্তুতির প্রয়োজন। এটি একটি সমস্যা যেটা একদিনে শুরুও হয়নি, একদিনে শেষও হয়ে যাবে না। এটা অনেক সময় লাগবে, এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং আমাদেরকে আলটিমেটলি আরো দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে। বারহাইনে জামাত নেতার বাসায় পোস্টাল ব্যালট পাওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। টিদিন ট্রাবল যেটাকে বলে, এটা হবেই। আমাদের যারা রাজনীতি ক্ষেত্রে বিচরণ করেন তারা সবাই যে পারফেক্ট মানুষ তা তো না, কোনোখানেই পারফেক্ট মানুষ নেই। কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটাতে অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয় এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ার করা হবে। এনকোয়ারির নির্দেশ হয়েছে বলে আমি জানি, এখন কতটুকু এগিয়েছে আমি ঠিক বলতে পারছি। ট্রাম্প প্রশাসন গাজার জন্য যে ফোর্স গঠন করতে যাচ্ছে তাতে বাংলাদেশের অংশ নেয়ার বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি, জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা ফোর্স পাঠাবার সিদ্ধান্ত এখনো হয়নি, একেবারে আলাপ আলোচনা চলছে এখন, কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি যে কারা থাকবে কারা থাকবে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আগামী 1 মাসের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে। ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ভয় আর আতঙ্কে দিন কাটছে টেকনাফের ওয়াইকাংয়ের তেচ্ছি ব্রিজ এলাকায় বাসিন্দাদের। মঙ্গলবার থেকে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে গোলাগুলির শব্দ বন্ধ হলেও এখনও মিলছে তাজা বুলেট আর আরসার ইউনিফর্ম। এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত ঘেঁষা বিভিন্ন প্রজেক্টে আরসা বাহিনী আস্তানা করাই এই সংঘাতের সৃষ্টি। বিজিবির ভূমিকা নিয়েও ক্ষোভ জানান তারা। টেকনাফ থেকে কবির হোসেনের ক্যামেরায় তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। শনিবার মধ্যরাতে হঠাৎ মায়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফের হয়কং এলাকায় গুলি আর বিস্ফোরণের শব্দ। পরদিন সকালে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে আহত হয় 9 বছরের শিশু হুজাইফা। শিশুটি হাসপাতালের বিছানায় এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তার মায়ের কান্নায় ভারী হচ্ছে টেকনাফের আকাশ বাতাস।
স্থানীয়দের অভিযোগ, হুজাইফা যেখানে গুলিবিদ্ধ হয়েছে তার থেকে সীমান্তের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। সেদিন মায়ানমারের আরাকান আর্মি ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র যোদ্ধারা সীমান্তের এপারে সংঘর্ষে জড়ায়। এখান থেকে ঢুকে এখানে একটি থাকছে এখনো চিকিৎসা পাই নাই। সুচিকিৎসা চাই, আমার মেয়ের উন্নত চিকিৎসা চাই। সীমান্ত ঘেঁষা মাছের প্রকল্প আরসার সদস্যরা দখলে নেয়ার পর থেকে শুরু হয় আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ। এই এলাকা থেকে প্রতিপক্ষকে তাড়াতে মরিয়া আরাকান আর্মি। গুলির বইয়ে, মাইনের বইয়ে এখানে যেতে পারতেছে না। যে আমাদের যে জীবিকার, মানুষের যে জীবিকা, এখন বলতে গেলে মানুষ খুব অস্তিত্ব সংকটের মধ্যে আছে। মঙ্গলবার দুপুর থেকে বন্ধ গোলাগুলি, তবে জনবসতি এলাকায় মিলছে মোটর শেল, গুলি, আরসার পোশাক ও ওয়ারলেস। এখান থেকে আমি কিছু জিনিস, এই প্যান্ট আর ড্রেস, মানে ওয়ারলেস করে আনলে এদিকে তুলে নিয়ে আসলাম। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে নিজের সন্তানের মতো আর কারো এমন পরিণতি দেখতে চান না হুজাইফার মা। সন্তান যখন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ঠিক তখন মায়ের এই আহাজারি আবারও জানান দিচ্ছে যে আরাকান অথবা মিয়ানমার কর্তৃক যেই অবাঞ্ছিতভাবে গুলি করা হচ্ছে তা খুব শিগগিরই বন্ধে রাষ্ট্র নেবে উদ্যোগ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, টেকনাফ। দেখছেন সংবাদ রাত। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ রাত। গোমখনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 8 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ শুরু হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের পর খুন করে লাশের পেট কেটে নদীতে ভাসিয়ে দিতেন জিয়াউল হাসান। তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন জিয়াউল হাসান। সাবরিনা মজুমদারের রিপোর্ট। টঙ্গীতে 3 জনকে হত্যা, বলেশ্বর নদীর চরে 50 জনকে গুমের পর হত্যা ও সুন্দরবনে আরো অর্ধশত ব্যক্তিকে হত্যা সহ বিভিন্ন অভিযোগ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে। বুধবার 104 জনকে গুম করে হত্যার 3টি সুনির্দিষ্ট অভিযোগে তার বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর মাধ্যমে গুমের প্রথম মামলার বিচার শুরু হলো। সামরিক বাহিনীর অফিসারদের র্যাবের পক্ষ থেকে অভিযানে পাঠিয়ে কিভাবে তাদের চরিত্র ধ্বংস করা হয়েছে সাক্ষ্যতে তা উঠে আসবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ভিকটিমদেরকে হাত পা চোখ বেঁধে ট্রলারে নেওয়া হতো, জঙ্গলের ভিতরে গিয়ে ব্যাপকভাবে গোলাগুলি করে একটা আবহ তৈরি করা হতো যে এখানে অনেক যুদ্ধ হয়েছে দস্যুদের সাথে, এবং ভেতর থেকে কয়েকজনের লাশ বের করে এনে বলা হতো যে এদেরকে ক্রস ফায়ারে তারা নিহত হয়েছে। মূলত আমাদের এই তদন্ত রিপোর্টের মূল কথা হচ্ছে যে আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে আসলে এই ভিকটিমদেরকে আগে থেকে গ্রেপ্তার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রস ফায়ারে মারা গিয়েছে। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন জিয়াউল হাসান। আসামি পক্ষের আইনজীবী জানান, জিয়াউল হাসানের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। উনি যদি দোষী হতেন, ওনার যদি গিলটি থাকতো ওনার মনে, তাহলে উনি পালিয়ে যেতেন। উনি কিন্তু পালিয়ে যাননি। উনি একজন কমান্ডো অফিসার। বাংলাদেশের সেনাবাহিনীতে যেভাবে থাকা উচিত উনি ওনার সেই মর্যাদা নিয়ে আছেন, এবং সেই মর্যাদা নিয়ে উনি শেষ পর্যন্ত উনি লড়ে যাবেন। এ মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আরেকটি গুমের মামলায় ডিজিএফআই এর দায়িত্ব পালন করা 7 সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে। আর আবু সাইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা শেষ হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। নদীকেন্দ্রিক বাণিজ্যের সমৃদ্ধ ইতিহাস থাকলেও ঝালকাঠির বর্তমান চিত্র ঠিক তার উল্টো। নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর কর্মসংস্থানের অভাবে মুখ থুবড়ে পড়েছে প্রাচীন জনপদের। আসন্ন নির্বাচনে প্রার্থী ও ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে এলাকার উন্নয়ন।
নাইম হাসান এমনকে সঙ্গে নিয়ে জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বাসন্ডা আর সুগন্ধা নদীর মোহনায় গড়ে ওঠা এক প্রাচীন বাণিজ্য নগরী ঝালকাঠি। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ফরাসি ও ডাচ ব্যবসায়ীদের পদচারণায় মুখর ছিল এই জনপদ। ইতিহাসের সেই জৌলুস এখন কেবলই স্মৃতি। ভাঙাচোরা সড়ক আর দুর্বল যোগাযোগ ব্যবস্থায় মানুষের ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষার অভাব জেলাবাসীকে যেমন ভাবিয়ে তুলেছে, তেমনি নদী ভাঙন কেড়ে নিচ্ছে মানুষের ভিটে মাটি। অন্যান্য জেলার তুলনায় আমাদের ঝালকাঠি জেলায় শিক্ষার মানের উন্নয়ন খুবই কম হয়েছে বলে আমরা বুঝি। এখানে অনার্সের সব সাবজেক্টের সুবিধাও তেমন নেই। এত সংকটের মাঝেও লুকিয়ে আছে অপার সম্ভাবনা। বিশ্লেষকরা বলছেন, ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার, শীতলপাটি আর প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন শিল্প। তো সরকার এবং যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের উচিত আমাদের এই ঝালকাঠি জেলার উন্নয়নের জন্য লবণ শিল্প, শীতলপাটি শিল্প, গামছা শিল্প এবং ইকো পার্কের উন্নয়ন এবং নদী ভাঙন প্রতিরোধে একটি বড় ধরনের পরিকল্পনা হাতে নেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশের মতো এখানেও বইছে নির্বাচনী হাওয়া। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিপুল বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং সেই সরকারের আমিও ঝালকাঠি এক আসনটি এখানকার জনগণ উপহার দিয়ে আমরা তার অংশীদার হব। যুবকদের কর্মসংস্থান একটা খুব বড় একটা ভূমিকা আমি রাখবো ইনশাল্লাহ, আমি যদি এমপি হতে পারি। দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে আগামীর ঝালকাঠি এক আসন মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গড়ার জন্য ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি ইনসাফের ভিত্তিতে, ন্যায় এবং সমতার ভিত্তিতে একটি আধুনিক ঝালকাঠি হিসেবে আমি রূপান্তর করতে চাই। 4টি উপজেলা, 2টি পৌরসভা নিয়ে গঠিত ঝালকাঠির 2টি সংসদীয় আসনে মোট ভোটার 5,93,826 জন। একদিকে সংগ্রাম আর গৌরবের ইতিহাস, অন্যদিকে দীর্ঘদিনের অবহেলার ভারে নুয়ে পড়া এক জনপদ ঝালকাঠি। নদী ভাঙ্গন, অবকাঠামোগত সমস্যার পাশাপাশি নানা সংকটে জর্জরিত এই জেলা এখন খুঁজছে দূরদর্শী ও দায়বদ্ধ নেতৃত্ব। তাই আর আশ্বাস নয়, টেকসই সমাধানই এখন এখানকার মানুষের একমাত্র প্রত্যাশা। ঝালকাঠি থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি-কে একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিএসসি কর্তৃক বাস্তবায়িত 6টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণের কিস্তি এবং 2024-25 অর্থ বছরের ঘোষিত লভ্যাংশ থেকে সরকারের পাওনা বাবদ মোট 203,47 লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন। প্রধান উপদেষ্টার কাছে এই চেক হস্তান্তর করেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালিক। এই সময় তিনি আরো বলেন, বিএসসি সাম্প্রতিক সময়ে যেভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সেই ধারা ভবিষ্যতেও বজায় রাখতে হবে। একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা 2024 ও 2025 সালের তাদের স্থিতির ওপর কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের 2 বছরের মুনাফা হেয়ারকাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের কথা 5 ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর সব আমানতকারীদের আমানত হিসাব আবার গণনার নির্দেশ দেওয়া হচ্ছে। যে 5 ব্যাংক একীভূত হচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। বিশ্বজুড়ে ব্যাংক একীভূত হওয়ায় হেয়ারকাট প্রক্রিয়া অনুসরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম চৌধুরী জানান, সাইমন ও আব্দুর রহমান মোটরসাইকেলের সরাইলের বিশ্ব রোড থেকে আশুগঞ্জের দিকে আসছিল। সোনারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে 2 জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএনপি ক্ষমতায় গেলে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার তুলু। বুধবার রাতে নাটোর শহরের উত্তর চৌকির পাড়ে শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা আয়োজিত প্রার্থনা সভায় এই কথা বলেন তিনি। বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন, তেমনি তারেক রহমানও হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন। আগামী দিনে ৩১ দফার মধ্যে উনি উল্লেখ করেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তার মানে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবে। যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এদেশে রাষ্ট্রীয় ক্ষমতা যায়, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা এসেছিলেন, উনি এদেশের বাংলাদেশের মানুষকে বলেছেন আমরা বাংলাদেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি। দেখছেন সংবাদ রাত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো।